পবিত্র ঈদ আজকে। তো আজকের আমরা যাচ্ছি, আমি, দীপ্র আর দীপ্রর ভাই, আমরা তিনজনে যাচ্ছি আজকে। দীপ্র স্কুলের বন্ধু শাকিলদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ করেছে। কারণ আমার একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আমার কোনো অসুবিধা নেই বলতে। আমার একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। ছেলে আমি যদি কাজ করতাম তাহলে আমার এত সমস্যা ফেস করতে হতো? আমার কি একটা বেকার ছেলেকে বিয়ে করতে হতো? শাকিলদের বাড়ি, শাকিলের অনেক ভাই কাজিনস এসেছিল, ভাই বোন সবাই ছিল। ওর থেকে দীপ্রর থেকে ছোট বড়, তা এবারে সব একসাথে খাওয়া দাওয়া করেছে, করে মানে খুব আনন্দ পেয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল। তো এখন গুড মর্নিং নয়, তাও গুড মর্নিং, কারণ গুড মর্নিং বললে মানে কাজ করার এনার্জি বাড়ে। তো আমরা এখন যাচ্ছি, আজ 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 হচ্ছে কি ঈদ, মুসলিমদের পবিত্র ঈদ আজকে। তো আজকের আমরা যাচ্ছি, আমি, দীপ্র আর দীপ্রর ভাই, আমরা তিনজনে যাচ্ছি আজকে। দীপ্র স্কুলের বন্ধু শাকিলদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ করেছে। আর সোনাই যাবে না, কারণ হচ্ছে কি, কারণ তুই বল। আমি যাব না, আমার অনেক কাজ আছে। ঘরটা পুরো ভটকে আছে, সোনাই গুছোবে। তো আমরা ওই জন্যে আজকে তিনজনেই যাচ্ছি। চলো, সোনাই আজের ঘর গুছোবে। আর কি কি করবে? রান্না করব, পুজো দেবে, ঠাকুর ঘর সারিয়ে নিয়ে কোনো। কজনের রান্না করবে? আমার মতো আমি রান্না করবো। আর আর তো এরা তো নিমন্ত্রণ খেতে যাচ্ছে, এদের তো কোনো কথা নেই। মানে আমরা তো আজের খেয়েই আসবো তিনজনে। তো তারপর তো চলো এসে কথা হবে। তো ওরা বেরিয়ে গেল, আমি এখন একা। তো ওরা বেরিয়ে গেল, এবার আমি রান্নাটা বসিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আগে রান্নাটা বসিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কালকের ফাদার্স ডে নিয়ে অনেক কথা বলেছিলাম। হয়তো কারোর মনের মতো কথা হয়েছে, হয়তো কারোর কোনো কারোর খুব দুঃখ লেগেছে, ঠিক জানি না কীরকম রিয়াকশান এসেছে। তবে অনেক কিছু কমেন্টে এসেছে দেখলাম, ওই জন্য বলছি। তো যারা খারাপ মনে করেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, যেটা আমাকে ফেস করতে হয়েছে। আমি যেটা পুরোটা ভুক্তভোগী। আমি যখন এইচএস কমপ্লিট করি তখন আমার মতো তো আমি যে পরিবারে বিলং করেছি, আমার পরিবারের মতো আরও অনেক পরিবার আছে, তাদের বাড়িও মেয়ে আছে, তাদের বাড়িও মেয়েদের অনেক প্রতিবন্ধকতা আছে। কারণ একটা মধ্যবিত্ত পরিবারে প্রতিবন্ধকতা অনেক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো মেয়েরা যদি কোনো রকমভাবে কাজের চেষ্টা করে যে কাজ করে নিজের পায়ে স্বাবলম্বী হব, সেটা হলো তাদের সামাজিকভাবে আটকে দেওয়া হয়। তার জলজ্যান্ত বাস্তব প্রমাণ হলাম আমি কাজের জন্য এখানে ওখানে সেখানে দরখাস্ত দিয়ে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজের চেষ্টা করেছি। তো শেষে কি বলবো, লাস্টে অনেক কিছু জিনিস শিখেছি। হ্যাঁ, চাকরি করার আশা তো সকলেরই থাকে, যে একটা চাকরি পাবো, একটা কি বলবো, চাকরি করার আশা সকলেরই থাকে। তো সেই কাজের জন্য আর কি চারিদিকে ছোটা, চারিদিকে সব কিছু করা, নিজের পরিচয় বানানো। আমি যাতে আমার ব্যক্তিগতভাবে মতামত হলো, আমার যেন না কেউ কোনো দিন বলে যে তুমি অমুকের মেয়ে। আমার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করা আমার খুব প্রয়োজন। কারণ একটা মেয়ে বা একটা ছেলের এখন প্রতিবন্ধকতা নেই। কারণ এখন বিশেষ করে ফ্যামিলির ভিতরে মেয়ে আর ছেলে, মেয়েদেরকে দেখেছি স্টিলের চামচ দিয়েও খাওয়ানো যায়, কিন্তু ছেলেকে সোনার কেন কাঁসার বদল না হলে খাওয়ানো যায় না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তো আমি কি বলবো, সেই সব বাবা মার কাছে আমার একান্ত অনুরোধ। অ্যাকচুয়ালি বাবা মার কাছে অনুরোধ করাটার থেকে বাবাদের কাছে অনুরোধ করাটা আরও ভালো। কারণ বাড়ির কর্তা হলো বাড়ির বাবা, কর্তার ইচ্ছেতে কর্ম হয়, তাই কর্তাকে জানানোটা খুব প্রয়োজন। কর্তি কিছু করতে পারে না, কারণ কর্তা মশাই এনে দিলে তবে সেই কাজটা কর্তি করতে পারে। তাই মাদেরকে দোষ দেবো না, আমি বাবাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো
মানে আপনারা ছেলে আর মেয়েদেরকে আলাদা করে দেখবেন না, একই চোখে দেখার চেষ্টা করুন। কারণ সে মেয়েও স্বাবলম্বী হলে বাবা মাকে দেখবে, ছেলেও স্বাবলম্বী হলে বাবা মাকে দেখবে কিনা আমি জানি না, তবে হয়তো দেখবে। কারণ বর্তমান সমাজে আমার চোখে দেখা একজন ছেলে তার মাকে স্টেশনে রেখে দিয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি সেই মাটা 3-4 দিন ধরে কাঁদছে। তো মেয়ে যদি স্বাবলম্বী হয়ে দাঁড়ায়, সেও কিন্তু তার সংসারে তার বাবা মাকে দেখতে পারে। কারণ একটা মেয়ের স্বাবলম্বী হওয়া বা নিজের পরিচয় বানানো খুব প্রয়োজন, বর্তমান সমাজে অতিরিক্ত প্রয়োজন। আমি তার জলজ্যান্ত প্রমাণ। আমি যখন কাজের জন্য এখানে ওখানে ছুটছি, তখন রীতিমতো কী বলবো, আমার পরিবারকে প্রেশার করছে যে তোর মেয়েকে কেন এরকম করতে দিচ্ছিস, কেন কাজের জন্য চারিদিকে ছুটছে, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, ওকে বিয়ে দিয়ে দেওয়াটা খুব প্রয়োজন। আর সেই পরিপ্রেক্ষিতে আমার পরিবারের লোক, মানে আমার পরিবারে তো সবাই আছে, বাবা মা সবাই আছে, তারাই উঠে পড়ে লেগেছিল। বললাম না, কর্তার ইচ্ছাতে কর্ম। ও উঠে পড়ে লেগেছিল, হ্যাঁ বিয়ে দিতেই হবে, বিয়ে দিতেই হবে, বিয়ে দিতেই হবে। তো সেই বিয়ের পাঠাবলিটা আমি হয়েছিলাম। আমি চাই, সত্যি চাই যে মেয়েরা স্বাবলম্বী হোক, তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক, তারা নিজেরা সব কিছু করুক। আমি সেটাই চাই, যে তাদের নিজেদের পরিচয়টা যেন নিজেরা তৈরি করতে পারে। বাবা হয়েছি বলে, শুধু জন্ম দিয়েছি বলে যে বিয়ে থেকে মুক্ত হব, সে বিয়ে দিয়ে মুক্তি পাবো সেটা নয়। কারণ একটা মেয়েকে যদি তুমি তাকে কোনো কাজ করার বা কাজের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, সেটাও কিন্তু একটা স্বাবলম্বী দিক। তুমি তার মানে তুমি সব থেকে বড় রিলিফ পেলে। যেসব বাবারা ভাবে যে মেয়েকে বিয়ে দিয়ে আমরা রিলিফ পাবো, সেই সব বাবারা অ্যাকচুয়ালি ভুল ভাবে। মেয়েটা যদি কাজ করে, সে কিন্তু সব দিক থেকে স্বাবলম্বী হলো। কারণ সে চাইলে 2 দিন পরে সেই মেয়েটা বিয়ে করতে পারবে। বিয়ে করলে তার সেই শ্বশুর বাড়িতে তার সম্মানটা কিন্তু দ্বিগুণ হবে, কারণ সেই মেয়েটা কাজ করে। আর যদি না মেয়েটা কাজ করে, আমার মানে সেখানে মেয়েদের কোনো সম্মানই থাকে না। সেই জন্য অনেকেই বলে, আমি নেট দুনিয়ায় দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ভালো মতো দেখেছি, যে একটা সরকারি চাকরিওয়ালা বা একটা চাকরিওয়ালা ছেলে বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা চাকরিওয়ালা মেয়ে কিন্তু বেকার ছেলেকে বিয়ে করে না। আমি সেই কথাটার উল্টো দিকটা আমি বলছি। একটা চাকরিওয়ালা ছেলে সে কিন্তু একটা বেকার মেয়েকে খোঁজে ওই একটাই কারণে, কারণ তার গৃহস্থর বিভিন্ন রকম কাজ আছে, গৃহস্থতে বিভিন্ন রকমের কাজ আছে। সেই কাজগুলো সে যদি একটা চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করে, তার কিন্তু গৃহস্থর যে কাজগুলো থাকে তাতে বিঘ্ন হয়। কিন্তু একটা চাকরিওয়ালা মেয়ে যদি একটা বেকার ছেলেকে বিয়ে করে, তাতে তো কোনো প্রবলেম হয় না, কারণ সেই কাজগুলোও কিন্তু গৃহস্থেরই লোক করবে। কারণ সেখানে ছেলেদের ইগোতে লাগে। ছেলেরা যদি বেকার থাকে, কারণ আমার একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আমার কোনো অসুবিধা নেই বলতে, আমার একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আমি যদি কাজ করতাম, তাহলে আমার এত সমস্যা ফেস করতে হতো? আমার কি একটা বেকার ছেলেকে বিয়ে করতে হতো? সেই জন্য বলছি যে একটা মেয়ে যদি স্বাবলম্বী হয়, একটা বেকার ছেলেকে বিয়ে করলে কোনো প্রবলেমই হয় না, কারণ সে গৃহস্থের বিভিন্ন কাজ থাকে। একটা বেকার মেয়েকে যখন বিয়ে করে নিয়ে যাচ্ছে, বেকার মেয়েটাই ওখানে সব কাজ করে মুখ বুজে, কারণ সে স্বাবলম্বী নয়। কিন্তু সেই ক্ষেত্রে ছেলেদের যেহেতু ছোটোবেলা থেকে মাথাতে ঢোকানো হয় যে তুমি স্বাবলম্বী, তুমি কাজ করো আর নাই করো, সেই ক্ষেত্রে একটা চাকরিওয়ালা মেয়ে যদি একটা বেকার ছেলেকে বিয়ে করে, সেই বেকার ছেলেটা কিন্তু স্বাবলম্বীভাবে ওই ঘরের কাজ বা গৃহস্থের কাজ করবে না, যেহেতু সে ছেলে ছোটোবেলা থেকে এই শিক্ষাগুলো পেয়ে এসেছে। আমাদের সমাজ সেই শিক্ষাগুলো দিচ্ছে, তাদের মনের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যে তুমি ছেলে, তুমি সব কিছু করতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। কিন্তু একটা মেয়ে সেই কাজগুলো করতে পারে না, বেকার রাখতে হচ্ছে। কিসের জন্য? না, ছেলেদের স্বাবলম্বী সেই প্রমাণটা করার জন্য। আমি যেমন কাজের জন্য ছুটেছিলাম, আমার বাবা নাকি কোথা থেকে গুজব পেয়েছিল যে আমি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাণ্ড করে বেড়াচ্ছি। সেই গুজবগুলো শুনে আমার বাবা যাকে পেয়েছে, আর আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যাকে পেয়েছে, একটা বয়স্ক বেকার ছেলেকে দেখে বিয়ে দিয়েছে। যাকে পেয়েছে, আমি এর থেকে আর কী বলতে পারি? যাকে পেয়েছে তাকে ধরেই বিয়েটা দিয়েছে। পরে বাবা নিজে থেকে জানতে পেরেছে যে ওই কথাগুলো সম্পূর্ণরূপে ভুল ছিল। আমার বাবা জানতে পেরেছিল যে ওই কথাগুলো সম্পূর্ণরূপে ভুল ছিল। এখন বলছে আমার তো কিছু করার নেই। আমি সেই জন্য সমাজের কাছে, আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি তাই সেই সব বাবাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মেয়েরা যদি স্বাবলম্বী হতে চায় তো হতে দিন, ওদেরকে আরও সাহায্য করুন যাতে ওরা নিজেদের পায়ে দাঁড়ায়। ছোটোবেলা থেকে স্বাবলম্বী করুন, কারণ বিয়েটা কোনো কম্পালসারি উত্তর নয়।
বিয়েটা কোনো প্রবলেমই নয়। যদি একটা মেয়ে স্বাবলম্বী হয়, সে কিন্তু বেকার ছেলেকে বিয়ে করতেই পারে, তার কাছে কোনো অসুবিধা হবে না। কিন্তু মেয়েটাকে স্বাবলম্বী করুন, দয়া করে আমার অনুরোধ রাখুন আপনারা। যে বিয়ের পরে অনেক অনেক বাবা আছে যে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে, কিন্তু সমাজের ভয়ে মেয়ের পাশে গিয়ে দাঁড়ায় না। আমি সেই সব বাবাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনার মেয়ে অত্যাচারিত হচ্ছে জেনেও আপনি যদি চুপ করে থাকেন তো আপনার এ তো কিছু বলার নেই, কিন্তু দয়া করে মেয়েটাকে বাঁচতে সাহায্য করুন, দয়া করে মেয়েটাকে বাঁচতে সাহায্য করুন। কারণ সেই মেয়েটা বাঁচতে চায়, সে শ্বশুরবাড়িতে এত অত্যাচারের পরেও যদি বেঁচে থাকে, তাকে আপনারা বাঁচতে দিন। কারণ আপনি জন্ম দিয়েছেন, হারালে আপনারই হারাবে, সমাজের কিছু হবে না। সমাজ থেকে একটা মানুষ চলে গেলে, বিশেষ করে বেকার বেকার মেয়ে, কোনো প্রবলেম হবে না, সমাজের কিছু যাবে না, হারাবেন আপনি। আপনার মেয়ে, আপনার সমাজ কিন্তু ফিরিয়ে দেবে না, আপনাকেই উদ্ধার করে আনতে হবে। আপনার মেয়ে আপনার সাথে থাকবে, আপনি যদি আপনার মেয়ের সাথে থাকেন। তাই একান্তভাবে আমার অনুরোধ, যেসব মেয়েরা অত্যাচারিত হচ্ছে শ্বশুরবাড়িতে, জেনেও তার বাবারা যদি না কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, দয়া করে অনুরোধ করে বলছি যে আপনারা পদক্ষেপ নিন, আপনারা যান, মেয়েটার পাশে দাঁড়ান। কারণ সেটা আপনারই মেয়ে, হারালে আপনারই হারাবে, সমাজের হারাবে না, সমাজের কষ্ট হবে না। আমি এই সমস্যা দিয়ে এসেছি, তো ওই জন্য সমস্যাটা খুব ভালো করে আমি বুঝে, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। হয়তো কারোর মনের মতো হবে না, তবুও চেষ্টা করলাম, যদি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যদি কারোর মনে কিছু দাগ কাটে, তো তাদের পরিবারটা বেঁচে যাবে, সে তার বাবার আশ্রয়টা বুঝতে পারবে যে বাবা কি। আমি সত্যি চাই যে আমার মতো যেসব মেয়েগুলো আছে, অত্যাচারিত হওয়ার পরেও বেঁচে আছে, তার বাবা গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সব সমস্যার সমাধান করুক। মেয়েরা আপনাদের বোঝা নয়। কারণ একটা যখন শিশুর জন্ম দেয় না আপনারা, তখন কিন্তু ভাবেন না যে ছেলে হবে কি মেয়ে হবে। মেয়ে জন্মানোর পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে বুঝতে পারেন যে এ আমাদের ছেলে হলে কি আমাদের করে খাওয়াবে, কিন্তু মেয়ে হলে কি খরচা করে নিয়ে চলে যাবে। এটা সমাজের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এটা পরিবর্তন করুন, যে ছেলেরাও কাজ করুক, মেয়েরাও কাজ করুক, স্বাবলম্বী হোক ওরা। স্বাবলম্বী হলেই বাবা মার পাশে সকলে দাঁড়াবে। এটা ভাববেন না যে মেয়েকে স্বাবলম্বী করেছি মানে শ্বশুরবাড়ি গিয়ে সব কিছু দিয়ে দেবে, সেটা নয়। আর বিয়ে তো বয়স আছে, বিয়ের বয়স যথেষ্ট আছে। কারণ একটা মানুষ মৃত্যুর 2 দিন আগেও বিয়ে করতে পারে, 45 বছরেও বিয়ে করতে পারে, কিন্তু 45 বছরে কাজ করতে পারে না। কাজ করার ক্ষমতাটা তখন মৃত্যুর 2 দিন আগে মানুষ যেরকমভাবে হোক মরতে পারে, আমি তো বলতে পারবো না, কিন্তু কাজ করার ক্ষমতা সারা জীবন থাকবে না। আমার ধরো, আমি সাপোজ বলছি, একজনের 85 বছর বয়স, সে বলতে পারবে যে 85 বছর বয়সে যখন কেউ মারা গেল, তখন কি তার 85 বছর বয়স পর্যন্ত সে তার কাজ করার ক্ষমতা ছিল? কিন্তু তার যখন 85 বছর বয়স হয়েছিল, সে বিয়েও করতে পারে। কারণ একটা ম্যাক্সিমাম বয়স থাকে যে তারপরে বিয়ে করাই যেতেই পারে। একটা মানুষ বিয়ে করতেই পারে, যখন ইচ্ছা তখনই বিয়ে করতে পারে, কিন্তু কাজ যখন ইচ্ছা তখন করতে পারে না। তাই প্রত্যেকটা বাবার কাছে আমার অনুরোধ, আমি যেটা ফেস করেছি, যে মেয়েদেরকে অবশ্যই স্বাবলম্বী করুন। যদি না করতে পারেন, তার থেকে আর খারাপ কিছু নয়। মেয়েদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করুন, যাতে ওরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, যাতে ভবিষ্যতে তারা মানে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ তারাই স্বাবলম্বী হবে, তারাই বাবা মাকে দেখবে, তারাই কিন্তু 2 দিন পরে নিজেরাই বিয়ে করবে, তারাই বরং শ্বশুর শাশুড়িকে দেখবে। তাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যে মেয়েদের স্বাবলম্বী করুন। হয়তো এটা কারোর মনোগত হবে না, যদি না হয় তাওতেও আমার কিছু করার নেই, কিন্তু এটাই বাস্তব, সমাজে এটাই বাস্তব যে মেয়েদের কাজ করতে দিন, মেয়েদেরকে মানুষের মতো মানুষ করুন। কেন ছেলে আর মেয়ের ভিতরে পার্থক্য কেন করবেন? ছেলেও কাজ করে, মেয়েরাও কাজ করে, ছেলেও স্বাবলম্বী, মেয়েও স্বাবলম্বী। অসুবিধা কী আছে? অসুবিধা তো কিছু নেই। কারণ মেয়েরাও কাজ করে বাবা মাকে খাওয়াবে, ছেলেরাও কাজ করে বাবা মাকে দেখবে, অসুবিধা তো কিছু নেই। তাই অনুরোধ করে বলছি যে প্রত্যেকটা বাবাকে অনুরোধ করে বলছি যে মেয়েদের পাশে দাঁড়ান, মেয়েদেরকে স্বাবলম্বী করে তুলুন, মেয়েদেরকে স্বাবলম্বী করে তুলুন। আর একান্তই যদি না স্বাবলম্বী করে তুলেন, বর্তমানে মেয়ে যদি সংসারে গিয়ে
অশান্তিতে ভুগছে বা কোনো সমস্যায় আছে, সেই প্রবলেমগুলো থেকে আপনারা বার করুন। সেই মেয়েগুলোকে সুস্থভাবে বাঁচতে দিন। আপনাদের কাছে একান্ত অনুরোধ। আমি মেয়ে হিসাবে বললাম, তো বাবাদের কাছে আমি অবশ্যই মেয়ে, তো মেয়ের অনুরোধটা রাখার চেষ্টা করবেন বাবা, সকল বাবা, বিশ্বের সকল বাবাকে অনুরোধ করছি। মেয়েরা যদি কষ্টে থাকে, আমি সব সংসারের ক্ষেত্রে বলছি না, কারণ সব সংসারে অশান্তি হয় না, কিন্তু যেসব সংসারে অশান্তি হয়, প্রবলেম হয়, নিশ্চিত মেয়ের বাপের বাড়িতে এসে মেয়ে জানায়। সেই সব বাবাদেরকে বলছি যে একটু মেয়েদের পাশে থাকুন। সমাজের কথা চিন্তা করবেন না, কারণ সমাজ আজ আছে, কালকের মেয়েটা মরে গেলে বলতেও যাবে না যে আপনার মেয়ে মরে গেছে, বলবে ওই তো ওখানে গিয়েছিল, শ্বশুরবাড়ি গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট করেছে। তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবে না, তারা বলবে না যে আপনার মেয়ে এরকম অবস্থার জন্য আমরা তাই, কেউ বলবে না। আমি দীপ্র আর গোলু এই 8টা-9টার দিকে এলাম, রাত্রিবেলায় এলাম, মানে খেয়ে দিয়ে আর উঠতে ইচ্ছা করেনি। আর বিশেষ করে দীপ্র হচ্ছে গিয়ে একটা অনুষ্ঠান বাড়ি পেয়েছে অনেক দিন পরে, সেই ওর বার্থডে চলে গিয়েছে, তারপর থেকে আর মানে অনুষ্ঠান হয়নি। তো ওই বাচ্চাদের সাথে বেশ একসাথে ভালো খাওয়া দাওয়াও করেছে, মানে একসাথে শাকিলদের বাড়ি, শাকিলের অনেক ভাই কাজিনস এসেছিল, ভাই বোন সবাই ছিল, ওর থেকে দীপ্রর থেকে ছোট বড়, তা এবারে সব একসাথে খাওয়া দাওয়া করেছে, করে মানে খুব আনন্দ পেয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওর সাথে সাথে আমিও শেষ। তো তারপরে উঠে আবার একটু খেয়ে ওর জন্য একটু নিয়ে দিয়ে তারপরে এলাম। তো এখন এলাম না, এসেছি 9টার দিকে, তো এখন 11টা বাজে। তো চলো, দীপ্র এসে আবার ঘুমিয়ে পড়েছে। ওরা আজকের ও এত খেলেছে, ঘুম থেকে উঠে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো, আবার কাল দেখা হবে। প্রথমত ওরা মুসলিম হলেও আমাদের ধর্মটাকে, সংস্কৃতিটাকে খুব মান্যতা দেয়, গুরুত্ব দেয়। তো এই জন্যে আমাদের যাওয়া আর কি। আমাদের সংস্কৃতিকে যে গুরুত্ব দিচ্ছে, আমাদের অবশ্যই তাদের সংস্কৃতিকেও সম্মান দেওয়া উচিত। ওরা আমাদের পুজোতেও অংশগ্রহণ করে, আমাদের যে কোনো বাড়ির কাজে। চলো, আর বেশি বাড়িয়ে লাভ বক করবো না, চলো আবার কাল দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।